ইউজ এফেক্ট কি? ইউজ এফেক্ট হচ্ছে তোমার কম্পোনেন্ট লাইফ সাইকেল। রিয়াক্টে কি হয়, তোমার এটা হলো একটা পুরো পেজ, এবার একটা পেজের মধ্যে তোমার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। এবার প্রতিটা কম্পোনেন্টের নিজস্ব একটা করে লাইফ সাইকেল ইভেন্ট থাকে। লাইফ সাইকেল ইভেন্ট এটাকে তোমরা কিছুটা সিমিলারই আমাদের লাইফের সাথে করতে পারো। মানে এটাকে যদি আমি পৃথিবী ধরি, ধরো ওয়ার্ল্ড, এখানে আমরা এলাম মানুষ, আমাদের কি স্টেজ হয়? তিনটে স্টেজ হয়। একটা হচ্ছে জন্ম, মানে বার্থ, এবার তোমার নর্মাল জীবনযাপন যেটা হচ্ছে ওটাকে কি বলে, লাইফই বলে দিয়ে করলাম। তারপর ডেথ। এই তিনটে স্টেজ, জন্ম, তারপর তুমি নিজেকে আপডেট করছো, সবকিছু করছো, তারপর মৃত্যু। ওকে, সেম লাইফ সাইকেল ইভেন্ট প্রতিটা কম্পোনেন্টের হয়, বাট এখানে এদের ডিফারেন্ট টার্মটা আলাদা। ফার্স্ট হয় মাউন্টিং, তারপরে আসে আপডেটিং, তারপরে আসে আনমাউন্ট। মাউন্টিং কি, আপডেটিং কি, আর আনমাউন্ট এটার সাথে রিলেট করে করে বল। মাউন্টিং হচ্ছে তোমার এইটা একটা পেজ হলো, ধরো হোম পেজ, এটা হলো তোমার হোম পেজ। এখানে একটা কম্পোনেন্ট কিছু সেকেন্ড পর এলো, মানে কম্পোনেন্ট এলো একটা ডেটা নিয়ে, ভেতরে যার প্রিন্ট আছে এ, মানে কম্পোনেন্টটা সবেমাত্র ডমে অ্যাপেয়ার হলো, এই স্টেজটাকে বলা হয় মাউন্টিং। তারপরে কোনো একটা অ্যাকশনের থ্রু দিয়ে এই যে কম্পোনেন্টটা আছে এটা এ থেকে চেঞ্জ হয়ে গেল বি। মানে কম্পোনেন্টটা ঠিক আছে, বাট কম্পোনেন্টের ভেতরে যে স্টেট, এই যে আমরা একটু আগে পড়লো না ইউ স্টেট, ওইটা চেঞ্জ হয়ে গেল। তারপর যাবে আনমাউন্টিং, মানে এই কম্পোনেন্টটা এখান থেকে চলে গেল, জাস্ট লাইক মৃত্যু, আমরা পৃথিবী থেকে চলে গেলাম। এটাকে কিছুটা এইভাবে রিলেট করো। প্রথমে কম্পোনেন্টটা ডমে এলো ফার্স্ট স্টেপ, তারপর ওটা আপডেট হচ্ছে, তারপরে কম্পোনেন্টটা ডম থেকে চলে গেল। এবার আমি এটা কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ইউজ এফেক্ট কি নেয়? ইউজ এফেক্টের সিনট্যাক্স হচ্ছে কিছুটা এরকম। ইউজ এফেক্ট ও নেয় একটা কল ব্যাক, তারপর নেয় একটা ডিপেন্ডেন্সি আরে। তো এই কল ব্যাকের মধ্যে তুমি যা দেবে সেটা তোমার কম্পোনেন্টটা যখনই রেন্ডার করবে তখনই এক্সিকিউট করবে, ফার্স্ট টাইম এক্সিকিউট হবে। এখানে যদি কনসোল লগ ভ্যালুকে প্রিন্ট করে, ঠিক আছে, ভ্যালু এটা কখন এক্সিকিউট করবে? যখন তোমার ফাংশনটা ডমে আসবে বা ফার্স্ট টাইম অ্যাপেয়ার হবে। এবার আমি যাই এখানে গিয়ে মারলাম রিফ্রেশ, তুমি দেখো এখানে প্রিন্ট দেখতে পাচ্ছ যে 10, আমি এসে গিয়েছি। এবার এটাকে যখন আমি আপডেট করব তখন কিন্তু তোমার এই ইউজ এফেক্টটা রান করছে না। এবার এটা যে আপডেট হচ্ছে তখন যদি তুমি চাও যে এটা রান করুক, তখন তোমাকে এখানে এই যে এটাকে বলে যে অ্যারের মতো দিলাম, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি অ্যারে। এখানে যদি ভ্যালুটাকে অ্যাড করি, এটার মানে কি দাঁড়ালো, এখন ভ্যালুটা ফার্স্টে একবার রান করবে যেটা আছে 10, মানে কম্পোনেন্টে যখন এলো তখন তো একবার রান করবেই। তারপরে নেক্সট টাইম কখন রান করবে, যখন ভ্যালুটা আপডেট হবে। এবার দেখো যেই ভ্যালুটা আপডেট হচ্ছে তুমি এটা এখানে দেখতে পাচ্ছ। এখানে আমি এবার এটাকে রিফ্রেশ করি, কত পেলে 10, তারপরে 11, 12, 13, 14। মানে এটা হচ্ছে তোমার আপডেটিং স্টেজ। প্রথমে মাউন্টিং, যেটা বলেছিলাম একটা স্টেট নিয়ে এলো তোমার মাউন্টিং, যেমন এই ক্ষেত্রে হচ্ছে তোমার 10 নিয়ে এটা মাউন্ট হয়েছে, তারপরে আমরা প্লাস, তো 10 নিয়ে এটা মাউন্ট হয়েছে, তারপরে আমরা আপডেট করছি যে প্লাসের থ্রু দিয়ে, তখন হচ্ছে আপডেটিং স্টেজ চলছে। এবার আনমাউন্টিং স্টেজ কখন এলো? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবো, 10 থেকে যখন আমার ইউআই তে এই ভ্যালুটা 11 হলো, 11 থেকে তারপরে আমার ভ্যালুটা যখন 12 হলো, তারপর 12 থেকে তোমার 13 হবে, এইভাবে চলতে থাকবে। 10 থেকে যখন 11 হলো তখন কোনটা আনমাউন্ট হবে? তখন আনমাউন্ট হবে আগের ভ্যালুটা, মানে 10। 11 থেকে যখন 12 হবে তখন আনমাউন্ট হবে 11, তারপর এখানে যাবে তোমার 12। তো নতুন ভ্যালুতে যাওয়ার আগে তোমাকে এই আগের ভ্যালুটা সবসময় আনমাউন্ট, সাপের খোলসের মতো, নতুন স্কিন গজনার আগে যেমন আগেরটা ফেলে দেয়, জাস্ট লাইক। এবার এই যে আনমাউন্ট হয়ে গেল, ওই ভ্যালুটা তুমি কি করে পাবে? ওটা পাবে তুমি এখানে রিটার্ন স্টেটমেন্টের রিটার্ন কল ব্যাক। এখানে এবার যদি কনসোল লগ করি, এখানে লিখে দিলাম স্যাচেল। ওকে, এবার আমি রিফ্রেশ মারি, তো প্রথমে 10 প্রিন্ট করছে, ঠিক আছে, এটা আমার এক্সিকিউট করলো। এবার যদি আমি এখানে প্লাস করি, দেখো প্রথমে কোনটা প্রিন্ট হয়েছে, আগে 10 প্রিন্ট হয়েছে, মানে আগে তোমার এই পার্টটা এক্সিকিউট করি, মানে 10 গিয়েছে, তারপরে নতুন এটা এসেছে 11। সেম এবার যদি ক্লিক করি, প্রথমে দেখবে 11, মানে এই পার্টটা এক্সিকিউট হবে, তারপরে এটা এক্সিকিউট হবে। এটাকে ক্লিক করলাম, 11 গেল, তারপরে 12 এসেছে। সেম এবার কন্টিনিউসলি চলতে থাকবে এখানে যতবার আমি ক্লিক করি। এবার এটার ইউজ কেস কি হয়, তোমার ইউজ এফেক্ট কেন লাগে? কখনো তো তুমি যখনই পেজে ঢুকবে তখন তোমাকে এপিআই কল করতে হবে, তখন কি সিনট্যাক্স হবে? তখন এইভাবে এসব কিছু লাগবে না, এখানে যে কোডটা দেবে ওটাই তোমার এক্সিকিউট করবে। আবার কখনো তোমার সিনারিও হবে যে কোনো একটা ভ্যারিয়েবল যখনই চেঞ্জ হবে তখন আমি এপিআই কল করবো, তখন ওই ভ্যারিয়েবলটা তোমাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে। এবার তার ভেতরে তুমি এখানে যা কল ব্যাক লিখবে সেও এক্সিকিউট। তো এইভাবে ইউজ এফেক্ট কাজ করে। এক্সিওস দিয়ে একটা এপিআই কল করছি, আমার এই প্রজেক্টে অলরেডি একটা এক্সিওস বানানো আছে। আমি এখানে এপিআই কলের জন্য একটা ফাংশন বানাবো, কনস্ট গেট প্রোডাক্ট ডিটেলস। এবার এক্সিওস যেহেতু ইউজ করছি, আমাকে ওটাকে অ্যাসিং ফাংশন করতে হবে কনস্ট রেসপন্ড অ্যাওয়েট। আর প্রথমে তো আমি এক্সিওসটাকে ইম্পোর্ট করবো এক্সিওস, তারপর হবে ডট গেট বা ডট পোস্ট, ডিপেন্ড করছে কি ইউআরএল তোমরা ইউজ করছো। এবার আমি এখানে একটা ইউআরএল ইউজ করবো, ফেক্সটোর এপিআই, এই ইউআরএলটা আমি ইউজ করবো, ঠিক আছে, কপি করলাম, সেটা ইউজ করবো। এটাকে যদি তুমি ডিরেক্ট এখানে হিট করো, তুমি দেখবে একটা প্রোডাক্টের ডিটেলস পাবে,
এটা হচ্ছে অবজেক্ট, এটা করলাম কপি করে পেস্ট। এবার এখানে আমি কনসোল ডট লগ রেস কোড দিস ইজ রেসপন্স। এবার এপিআইটা কল করব কি করে, আমি ভ্যালুটা সরিয়ে দিচ্ছি, এখানে এপিআইটা এইভাবে কল করব। এটার মানে কি দাঁড়ালো, যখনই কম্পোনেন্টটা মাউন্ট হবে তখন এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশনে কি আছে, একটা এক্সিওস এপিআই কল আছে। এবার ব্রাউজারে যে ইউআইতে করলাম রিফ্রেশ, ফার্স্ট অফ অল দেখি এটা হয়েছে, এপিআই কলটা হলো। আর কনসোল যেটা আমি করেছি, এখানে কনসোল রেস্টটাকে কনসোল করেছি, এই যে এক্সিওসটা কল হয়েছে এটা আমাকে কি রিটার্ন করছে, একটা অবজেক্ট রিটার্ন করেছে। আর অবজেক্টটা দেখতে কেমন সেটা আমরা কনসোলে দেখি। এখানে এক্সিওস যেটা রিটার্ন করছে ওখানে দেখো কনফিগ পাচ্ছ, ওখানে ডেটা বলে একটা কি পাচ্ছ, হেডার্স রিকোয়েস্ট এসব পাচ্ছ। এটার মধ্যে আমাদের কাজের হচ্ছে শুধু এই ডেটা পার্ট। তো এখানে যদি আমি রেস্ট ডট ডেটা লিখি তখন তুমি এখানে কনসোলে যেটা আমাদের লাগবে, মানে ক্যাটাগরি, ডেসক্রিপশন, আইডি, ইমেজ, এগুলো পেয়ে যাচ্ছে, এপিআই কল হয়ে এসেছে। এবার আমি কি করবো, আমি একটা স্টেট নেবো। এটা যেমন ভ্যালুর জন্য স্টেট নিয়েছি, একটা প্রোডাক্ট দেখানোর জন্য একটা স্টেট নিই, প্রোডাক্ট প্রোডাক্ট। এই আগেরটাতে এখানে নাম্বার সেট করেছিলাম, এটাতে সেট করব হচ্ছে একটা অবজেক্ট। ইনিশিয়ালি যদি আমি কিছু না দিই ওটা আনডিফাইন্ড থাকবে, এটাতে আমি ইনিশিয়ালি কিছু দিচ্ছি না সেটা। এবার এখানে আমি কি সেট করব, সেট প্রোডাক্ট রেস ডট ডেটা। এবার এই প্রোডাক্টটাকে তুমি এইভাবে তো ডিসপ্লে করাতে পারবে না ডিরেক্ট, যদি আমি প্রোডাক্ট লিখে দিই কখনো ডিসপ্লে হবে না, তোমার ইউআইতে এরর দেবে যে অবজেক্ট ভ্যালিড নয়। তো এটাকে শো করবে কি করে, তোমাকে প্রোডাক্টের কি ওয়াইজ, মানে অবজেক্টের কি ওয়াইজ সবকে শো করতে হবে। যেমন ধরো হয়ে গেল H1 নেম শো করবে, তার জন্য হবে প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট ডট টাইটেল। প্রোডাক্ট ডট টাইটেল কেন, কারণ এখানে যে রেসপন্সটা তুমি পাচ্ছ তার মধ্যে টাইটেল বলে একটা কি আছে। সিমিলারলি ডেসক্রিপশনের জন্য প্রোডাক্ট ডট ডেসক্রিপশন এইটুকুই দেখা, নেম, ডেসক্রিপশন আর এই যে প্রাইস, এটা তোমার ডিসপ্লে হয়ে গেল। এবার এখানে তো আমি 1 দিয়েছি, এটা আমি চাই ডাইনামিক, মানে এখানে ধরো আমি ইনিশিয়াল ভ্যালু 1 দিলাম। এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ভ্যালুটা যখনই আপডেট হবে এই ভ্যালুটা আমি এপিআই কলে পাঠাবো। তার জন্য কি করবে, ভ্যালুটাকে করো এখান থেকে কপি, এবং এখানে এই ভ্যালুটাকে পাস করো, আর এটাকে কনভার্ট করে দেবো ব্যাকটিক। এই যে আমি সিনট্যাক্সটা দিলাম এটাকে বলা হয় টেমপ্লেট লিটারেল। এবার আমি পেজটা গিয়ে রিফ্রেশ করছি, ঠিক আছে। এখানে পেজ রিফ্রেশ করলে কি হবে, ফার্স্ট অফ অল ও এপিআই কল করবে। এপিআই কল করবে কোন ভ্যালু নিয়ে, এই ভ্যালুটা নিয়ে। এটার ভ্যালু কোথায় আছে, এটা আছে আমার ইউজ স্টেটে, যার ইনিশিয়াল ভ্যালু 1। তো এখানে 1 নিয়ে একটা এপিআই কল হবে প্রথমে, কিন্তু এবার যখন আমি এটাকে আপডেট করছি এই ভ্যালুটা দেখো বাড়তে আছে, বাট এপিআই কল আমার হচ্ছে না। তার জন্য কি করতে হবে, এখানে ভ্যালুটাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে। নাও রিফ্রেশ, ফার্স্টে 1 দিয়ে কল হবে, দেন যখন আমি প্লাস করবো 2 দিয়ে এপিআই কল হলো, 3 দিয়ে এপিআই কল হলো, 4 দিয়ে এপিআই কল হলো। এবার যদি নেটওয়ার্কে যাও দেখবে যেমন আমি বাড়াতে থাকবো তেমন এপিআই কল হবে। তো এটাই হচ্ছে ইউজ এফেক্ট আর কি, এটারই কম্বিনেশন এদিক ওদিক করে তোমাদেরকে পরে কাজ করতে, ইউজ স্টেট আর ইউজ এফেক্ট। এবার নেক্সট পার্ট আসি এক্সিওস ইনস্টেন্সের, ঠিক আছে। এক্সিওস এখানে কেমন করে আমরা এপিআই কল করেছি, এখানে ফুল ইউআরএলটা দিয়েছি। এবার যদি এই ফাংশনটা বা এই ইউআরএলটা তোমার 10 জায়গা লাগে, তোমাকে কি করতে হবে, ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে। তো আর পরে ধরো ভবিষ্যতে এটা চেঞ্জ হলো, তখন কি তোমাকে ম্যানুয়ালি গিয়ে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে। কিন্তু এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, এক্সিওসের একটা ইনস্ট্যান্স তৈরি করি। ইনস্ট্যান্স মানে হচ্ছে ডায়াগ্রাম দিয়ে বোঝা যাবে, এটা হচ্ছে নর্মাল এক্সিওস। এটা নর্মাল এক্সিওস কেমন করে ইউজ করে, এক্সিওস ডট গেট, এখানে ধরো www.test.com এবং সামথিং, এইভাবে একটা ইউআরএল। এবার এইভাবে তোমার মাল্টিপল জায়গায় ইউজ হতে পারে, এবার তোমার চলবে। পরে এইভাবে যদি কি বলে স্ট্যাটিক্যালি লেখো, পরে ধরো তোমার চেঞ্জ হয়ে গেল, তখন কি করতে হবে, তোমাকে ম্যানুয়ালি গিয়ে প্রতিটা জায়গায় চেঞ্জ করতে হবে। কিন্তু এক্সিওস ইনস্ট্যান্সে কি হয়, এক্সিওস ইনস্ট্যান্স, এখানে আমরা কি করি, এই বেস ইউআরএলটা দিয়ে একটা এক্সিওসের ইনস্ট্যান্স তৈরি করি এইভাবে, কনস্ট এক্সিওস ইনস্ট্যান্স। আর ইনস্ট্যান্স তৈরি করতে গেলে কি লাগে, এক্সিওসের একটা ফাংশন আছে এক্সিওস ডট ক্রিয়েট বলে, যেটা নেয় হচ্ছে তোমার বেস ইউআরএল। বেস ইউআরএল মানে কোনটা, এইটা হচ্ছে আমাদের বেস ইউআরএল www.test. আর এইগুলো হচ্ছে একটা রাউট, এখানে তোমার মাল্টিপল রাউট থাকতে পারে, একটা আলাদা রাউট থাকতে পারে, এরকম চলতে পারে, বাট এটা সবসময় তোমার সেম হবে, দিস ইজ ইউর বেস ইউআরএল। তো আমাদের ক্ষেত্রে বেস ইউআরএল কোনটা, ফেক্সটর এপিআই। তো এটা দিয়ে আমরা কি করব, এক্সিওস ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করব। হলো, এবার এটাকে ইউজ করব কিভাবে, সেম স্ট্রাকচার হবে, এক্সিওস ডট গেট যেমন লিখেছিলাম এখানে হবে এক্সিওস ইনস্ট্যান্স ডট গেট। কিন্তু আগে যখন এখানে ফুল ইউআরএলটা দিয়েছিলাম, এখন আমার ফুল ইউআরএল লাগে অনলি সামথিং, এখন অনলি হিসাব রাউট গুলো লাগে। এবার যদি আমাকে চেঞ্জ করতে হয়, যখন ধরো বেস ইউআরএল চেঞ্জ করতে হয়, আমি শুধু এই ইনস্ট্যান্সের এখানে এসে করলেই হয়ে যায়। এবার চলো এটাকে বানাই। আর এটা আচ্ছা, এখানে আমার এক্সিওস ইনস্ট্যান্স যেমন বানানো আছে, উড়িয়ে দিই আমার স্টার্টিং থেকেই। আমি কি করেছি, এপিআই বলে একটা ফোল্ডার বানিয়েছি, ওর মধ্যে আরেকটা ফোল্ডার বানিয়েছি এক্সিওস ইনস্ট্যান্স, তার মধ্যে একটা ফাইল বানিয়েছি এক্সিওস ইনস্ট্যান্স ডট টিএস। এবার যেটা বললাম, তুমি কনস্ট নেবে, একটা নাম দেবে এক্সিওস ইনস্ট্যান্স ইকুয়াল টু এক্সিওস ডট ক্রিয়েট, এখানে নেবে বেস ইউআরএল। আর এখানে বেস ইউআরএল বাদে অনেকগুলো আদার প্যারামিটার আছে, ওগুলো তো পরে আসবে, ঠিক আছে। এবার বেস ইউআরএল কি পড়বে, ওই www.fixed.com। এবার ওই যে ইউআরএল গুলো বললাম
সেইগুলো যে আমি একটা আলাদা ফাইলে রেখেছি endpoint.ts বলে। এখানে দেখো এক্সপোর্ট কনস্ট বেস ইউআরএল বলে আমি একটা বানিয়েছি, মানে ভ্যারিয়েবল বানিয়েছি, ওটাকে এখান থেকে এক্সপোর্ট করি এবং এটাকে ইউজ করব কোথায়, এখানে ইউজ করব। এবার এটাকে করে দিলাম এক্সপোর্ট ডিফল্ট অ্যাক্সিওস ইনস্ট্যান্ট। এবার আমি ওই ফাইলটাতে যাই যেখানে আমি এপিআই কল করেছি। এখানে আগে কেমন করে লিখতে হতো এইভাবে, এবার লিখতে হবে কনস্ট বেস অ্যাওয়েট। এখন অ্যাক্সিওস ইউজ করবো না, এখন ইউজ করবো অ্যাক্সিওস ইনস্ট্যান্ট ডট গেট, তারপরে এই যে ইউআরএলটা পি। এখন এই পার্টটুকু আমাদের লাগবে। তো ডিফারেন্সটুকু দেখো, এখানে পুরো ইউআরএলটা লাগবে, এখানে অনলি সাবরাউট, কারণ ইনস্ট্যান্সে আমরা কি করছি, এই বেস ইউআরএল দিয়ে ওটাকে অলরেডি তৈরি করে নিয়েছি। এবার যদি ইউআইতে যাও, দেখো ফাংশনালিটি আমার সেই একইভাবে কাজ করছে, বাট এখন আমার কোডের স্ট্রাকচার অনেকটা ম্যানেজেবল। আমাকে যদি বেস ইউআরএল চেঞ্জ করতে হয়, আমি এক জায়গা থেকেই অনলি ম্যানেজ করি, এই এন্ড পয়েন্টস এর এখান থেকে। এবার এই যে সাব রাউট গুলো বললাম, এগুলোকেও ম্যানেজ করার জন্য আমি আবার একটা অবজেক্ট বানিয়েছি এন্ড পয়েন্টস বলে। ওর মধ্যে আবার একটা কি বানিয়েছি, প্রোডাক্ট, তার মধ্যে ডিটেল, মানে এইটুকু যে পার্ট, এখানে যে স্ট্যাটিক টুকু লিখেছি আলাদাভাবে সেপারেট করে রেখেছি এন্ড পয়েন্টস ডট প্রোডাক্ট ডট ডিটেলস ডট আইডি ভ্যালু। এটাকেও আলাদা করার কারণ কি, পরে যদি তোমার সাব রাউট টুকুও চেঞ্জ হয়, তোমাকে অনলি এই একটা ফাইলে এসে চেঞ্জেস করতে হবে, মানে এখানে এসে চেঞ্জেস করতে হবে। এইভাবে পুরো অ্যাক্সিওস ইনস্ট্যান্স আর এন্ড পয়েন্ট গুলোকে আমরা ম্যানেজ করি।